আমি এখান থেকে অমিতাভ বচ্চনের ইন্টারভিউ করতে গেছি। জীবনের যে নানা রকম ধাপ এক্সপিরিয়েন্সগুলো পেয়েছেন সেখান থেকে কি সেগুলো লেখার মাধ্যমে বেরোতে শুরু করলো, না একদম ফর্মালি আপনি ভাবলেন যে এবার আমি লিখবো? 27 বছর বয়সে কলেজে ঢুকে বা স্কুলে ঢুকে হিসাব করতাম আমি কতদিন বাদে রিটায়ার করবো। আমার মনে হয় কেউ যেন চেন দিয়ে বেঁধে রেখেছে। আমরা মানে স্টান যে অত বড় স্টার, তার কোনো রকম ফর্মালিটিস নেই। আমার ধর্ম হচ্ছে আমার কাজ। গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে অপরচুনিটি ক্যাফে বালিগঞ্জ ব্রাঞ্চে আছি লেটস টকের নতুন এপিসোড নিয়ে। আর আজকের গেস্ট হচ্ছে অদিতি বসু রয়। কেমন আছেন বলুন? নমস্কার, খুব ভালো আছি। তো সেই দুর্গা সম্মান, তারপরে আজকের এই লেটস টকের এপিসোড, একটা লং স্প্যান, মানে আপনি পেয়েছেন 2024। হ্যাঁ, 2024 তো 2024 থেকে 2025-এ এসছি, কিন্তু আমাদের রিলেশন কিন্তু ভাঙিনি, না না, এটা তো থাকবেই। থাকবি। তো আমি খুব জোর দিয়ে হচ্ছে সম্পর্ক। জীবনে আমরা সম্পর্কটাকে যত আপনি মজবুত করবেন না, রিলেশনশিপ আপনাকে একদিন হয়তো, অনেক রিলেশন সাস্টেন করে না, অনেক রিলেশন ভেঙে যায়, কিন্তু আলটিমেটলি রিলেশনের জন্যই কিন্তু অনেক কিছু গড়েও যায়। যেমনি আমার এই প্ল্যাটফর্মটা গড়েছে, যেভাবে দুর্গা সম্মান প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, মানে কেরাম লেগেছিল সেদিনকে দুর্গা সম্মানের ফিলিংসটা কেরাম মনে হয়েছিল? দুর্গা সম্মান পেয়ে আমার যেটা মনে হয়েছিল যে এতদিন ধরে আমি তো লিখি, যা লিখেছি সেই লেখাগুলোর একটা সমস্ত সার্বিক একটা উদযাপন হলো আর কি। যে লেখাগুলো কোথাও পৌঁছেছে, আপনার কাছে পৌঁছেছে, আপনি আরও কিছু মানুষকে সেটা জানাতে চাইছেন। এই যে একটা আমার লেখার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হলো, আমার পাঠকদের হলো, বা যারা পড়েননি কখনো তারা জানতে পারলেন। তো আমার মনে হয় এটা একটা ইটস এ বিগ সেলিব্রেশন। আমার লেখার জায়গা থেকে এটা একটা খুব বড় উদযাপনের জায়গা তৈরি করেছিল দুর্গা সম্মান। এবং আমার কোথাও মনে হয়েছে যে আমি এটাকে খালি একটা অ্যাওয়ার্ড শো হিসেবে রাখতে চাইনি, এটা একটা রেকগনাইজেশন প্ল্যাটফর্ম, যেখানের পর থেকে এই যে আজকে এই পডকাস্টটা আপনার সাথে আমি করছি, দেখেছি এই কারণেই যে এই যে দুর্গা, এই যে রূপ, অনেক কিছু আমরা গ্লসিনেসের মধ্যে দেখতে পাই না, পেছনে একটা অন্ধকার লড়াই থাকে, একটা ডার্ক শেড থাকে, একটা স্টোরি থাকে। কিন্তু এই দুর্গাদের অসীম ক্ষমতা, তারা কিন্তু সেই সব কিছু যুদ্ধে জয় করতে 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 আজকে কিন্তু সেই জায়গায় পৌঁছেছে। তো আপনি স্টেজে সেদিনকে অনেক কিছু শেয়ার করেছিলেন, আমি ওই বিষয়গুলোই যাব না। আমি আপনার লাইফের যে পজিটিভ জার্নিটা, যে জার্নিটা আপনি অতিক্রম করেছেন বা এখনও করছেন, ধরুন একটা লং পিরিয়ডে আপনি সাংবাদিকতা করেছেন, এখন করছেন, লেখালেখি করছেন, অনুবাদ করছেন, এই জীবনটা এখন মানে মেয়েকে নিয়ে আপনার হাজবেন্ড, মেয়ে, একটা সংসার, এত কিছু ম্যানেজ করেন কি করে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সময় আপনার কাছে কি করে বেরোয় এত কিছু করার ক্ষেত্রে? আসলে না, আমি ম্যানেজটা ঠিক ভাবি না। আমি ভাবি যে এগুলো সব আমার করতে হবে। আমাকে লেখাটা যতটা জরুরি ততটা আমার বাচ্চা, তখন আমি হয়তো লিখছি, দৌড়ে এসে মাম্মা বলে একটা কথা বলল, তো আমি তখন সবসময় চেষ্টা করি, যেহেতু ও ছোটো, যে আমি ওর সাথেই কথাটা বলি। এবং আমার বাড়ির মধ্যে ও কি খাবে, ওর যে আজকে আমি এসছি, ও স্কুল থেকে ফিরে কি করবে, সেগুলো করে এসছি, যাতে ওর মনে হয় যে মা নেই কিন্তু মা আমার জন্য ভাবছে, ভেবে গেছে। সেটা আমি একটা ফেরার সময় একটা চকলেট নিয়ে ফিরলে আমার মনে হয় তার থেকে অনেক বেশি জরুরি মা আমার জন্য ভেবেছে। এবং আমি যে গোটা সেট আপটার মধ্যে থাকি তাতে আমাকে সবাই খুব সাহায্য করেন, আমার বাড়ির সবাই। কিন্তু আমার মনে হয় না আমি আলাদা করে ম্যানেজ করছি, কারণ আমার মনে হয় এগুলো করলে আমি শান্তিতে আমার কাজটা করতে পারবো। মানে ঠিকঠাক খাবার খাচ্ছে সবাই, বাড়ির সব সিস্টেম ঠিক আছে, তাহলে আমি লেখায় মন দিতে পারবো, যে আমাকে ওদিকে কিছু দেখতে হবে না। সেই জন্য আমি গোটা ব্যাপারটা এইভাবে একটা চক্রের মধ্যে, একটা সার্কেলের মধ্যে নিয়ে রেখে দিয়েছি। এবং বাকিরা একদম 100% সত্যি। তো রান্নার যিনি দিদি আছেন তিনিও জানেন যে বৌদি লিখছে, তো আলু ভাজাটা যা পুড়িয়ে ফেলবে আমি সব ঠিক করে করে যাই। তো এরা সবাই খুব খুব অ্যাকোমোডেটিং আর কি, মানে আমাকে খুব সাহায্য করেন, এবং আমি গোটা সিস্টেমটাই সবাই মিলে চালাই, একটা টিম এফোর্ট বলতে পারেন। এই টিমটা, ধরুন আপনি দুটো মানে সেগমেন্ট, একটা যদি আপনার সাংবাদিকতা বলি, আর একটা বলি আপনি অ্যাজ এ রাইটার, দুটো কিন্তু অন্য রকম জনা একদম। কিন্তু
কোথাও গিয়ে আবার দুটোর মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধনও তৈরি হতে পারে, দুটোর মধ্যেই লেখালেখি খুব ভাবে ইম্পর্টেন্ট। সাংবাদিকতাটা আপনার জীবনে কিভাবে এলো, মানে এই জনারটাকে আপনি কিভাবে চুজ করলেন? আমার বাড়িতে সেটা একটু আগে থেকে বলি, আমার মা স্কুল শিক্ষিকা, বাবা স্কুল ইন্সপেক্টর ছিলেন। সবাই পড়াশুনো এবং সমস্ত আমার জেঠু বা এরা সবাই বিভিন্নভাবে স্কুলের সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত বা কলেজের সঙ্গে। আমি প্রথম, আমাকে জোর করে বিএড টিএড করানো হয়েছিল। তো তারপরে আমি একটা ছোট পরীক্ষা হয় একটি প্রথম শ্রেণীর খবরের কাগজেই, সেটা আমি গিয়ে চুপচাপ দিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে ডিসেম্বরে। তারপর কোনো খবর নেই, আমাকে সবাই বলছে এসএসসি দাও, কলেজ সার্ভিস তো দিতেই হবে, কারণ আমার রেজাল্ট খুব ভালো ছিল, আমার ইংরাজিতে স্নাতকোত্তর। তো তারপরে হঠাৎ সেখান থেকে একদিন মার্চ মাসের শেষ দিনে 31শে মার্চ ফোন এলো। তো তখন আমি জয়েন করি। মেয়েরা এই রাত দুপুরে অবধি, আমি সকালবেলা মুম্বাই যাচ্ছি, ইন্টারভিউ করে রাত দুপুরে বাড়ি এসেছি, এসে কপি দিচ্ছি, মানে হয়তো 48 আওয়ার্স একটানা আমি বাড়িতেও নেই, আমার কেউ খোঁজ খবর পাচ্ছে না, কারণ আমি তো প্রেস মিটে ঢুকেছি ফোনটাকে রেখে। তো এইটা এগুলো প্রত্যেকটা খুব দায়িত্বশীল এবং একদম, কারণ আমি এখান থেকে অমিতাভ বচ্চনের ইন্টারভিউ করতে গেছি, এবার ফিরে এসে রাত্রিবেলা মুম্বাই থেকে ফিরে সেই ইন্টারভিউ লিখেছি। এবার সেই সময় তো বাড়ির সবাই ভাবছে এটা কি সিকিউরিটি আছে কি। আরও একটা কথা যেটা আমরা সবসময় ভাবি বাঙালিরা, যে এটা একটা বেসরকারি কাজ, সরকারি কাজ মানে আমাদের ধারণা সরকারি কাজ কখনো যাবে না, বা সেটার পেনশন থাকে, আরও অনেক নিশ্চয়ই সুযোগ সুবিধা তো আছে বটেই, কিন্তু ফলে বাড়ি শুদ্ধ লোক সবাই তাই করেছেন চিরকাল। সেখানে আমি এরকমভাবে একটা কাজ করছি এবং সেখানে আমাদের ওই আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা কতখানি আছে সেটা তো তো আপনি থেকে এনজয় করছেন, খুব খুব। মানে ওটা ইন্ডিপেন্ডেন্ট আপনার মনে খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমার একটাই রয়েছিল, আমি কিছুদিন স্কুলে পড়িয়েছিলাম, কলেজেও পড়িয়েছিলাম, মানে আমি 27 বছর বয়সে কলেজে ঢুকে বা স্কুলে ঢুকে হিসাব করতাম আমি কতদিন বাদে রিটায়ার করবো, আমার মনে হয় কেউ যেন চেন দিয়ে বেঁধে রেখেছে। মানে সেই দিনের পর দিন একই পড়ানো, একই সিলেবাস, একই জিনিস, খুব ভালো, কিন্তু আমার ভালো লাগতো না। আপনি মানে একটা ইন্ডিপেন্ডেন্স আমরা তো সবাই চাই। হ্যাঁ, হ্যাঁ, মানে আমিও যে এই প্ল্যাটফর্মটা করেছি টেলিভিশন থেকে ছেড়ে কেন, হ্যাঁ। যে ভাই ওই টিআরপি প্রেশার আর নিতে পারছি না, রোজ হিসেব দিতে আর যেটা আমি করতে চাইছি করতেও পারছি না। এটা স্ট্রাগল আছে, লড়াই আছে, কিন্তু খুব আনন্দ ওদের দেওয়ার মানে এই যে এপিসোডগুলো আমি এত দিন পর শ্যুট করছি, যেদিনকে রিলিজ হবে আপনাদের সাথে মিট করছি, আই এম ফিলিং ভেরি হ্যাপি। মানে আমার সেটাই সাকসেস স্টোরি লাইনটা তৈরি হচ্ছে। বলুন। তো হ্যাঁ, আমার তখন এটাই হতো যে আমি ওগুলোকে মানে ভাবতাম না। আমার বাবা খুবই হাহুতাশ করতেন সবসময় যে এইটা করে কি হবে, বয়স হলে কি হবে। তো শেষে আমি একদিন বললাম যে বয়স হলে কি হবে, কি করা যাবে, মানে একদম ছোটোবেলায় যে সময়টা মানুষ জীবনের সমস্ত কিছু হয়, যে আমার লেখা বা কিছু, আমি খুব বেশি হলে 55 থেকে 60 অবধি নতুন এক্সপিরিয়েন্স লিখতে পারবো, তারপর তো আবার সব রিপিটেশন হয়ে যাবে। তো তখন আমার মা খুব ভালো একটা কথা বলেছিলেন, যে মা এখনও বলেন, যে আমরা তো সারা জীবনের সমস্ত যে নিশ্চয়তাগুলো অর্জন করেছি সব কিছুর বিনিময়, একটা বড় কাজ মানে স্কুল সারা জীবন টিচারি পড়িয়েছি, ঘরের কাজ করেছি, কিন্তু তারপরে তখন আমার কিছু মানে কোনো শখ, কোনো ইচ্ছা, কোনো কিছুই না। গিটার বাজাতে কিছুদিন শিখেছিলেন, তারপরে আমার দ্বন্দ্ব ইন্টারাপ্ট না করে থাকতে পারছি না, যেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে কতজন আমিরজির ইন্টারভিউ নিয়েছে? না, কেউ শুনিনি। তাহলে ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন। এটা তো ফ্যামিলির গর্ব হয়েছে, মানে আমার তো শুনেই এক্সাইটমেন্ট লাগছে। তো এখানে একটু জাস্ট করে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, মানে এটা কি, মানে কিরম লেগেছিল সেদিনকে? আচ্ছা, ওটা ছিল হচ্ছে ওই কন বানেগা করোড়পতির কোনো একটা, ওরা অল ইন্ডিয়া বেসিসে তো প্রেস মিট করেন, তো সেটার কোনো একটা লঞ্চিং ইভেন্ট ছিল। তো আমরা এখান থেকে কলকাতা থেকে গিয়েছিলাম 3 থেকে 4 জন, বাকিটা অল ইন্ডিয়া প্রেস। তো উনি কী করছিলেন, একটা মানে জায়গা ধরে, যেমন পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, এইভাবে করছিলেন কাজটা, এবং ভাবাই যায় না উনি যে সময়টা দিয়েছিলেন আমাদের, বিকেলের দিকে 5টা 5:30 নাগাদ সময় ছিল, উনি তা 5 মিনিট আগে চলে এসছেন, এবং এসে ফোনটা তো নিয়ে নেয়, ফোনটা নিয়ে কোনো কথা নেই, এবং এসে উনি একদম ইনফর্মাল এরকম একটা টেবিলে বসলেন, এরকম একটা টেবিলে এসে পা তুলে বসলেন, এমনি টেবিলে, মানে একটু তাড়াতাড়ি করতে হবে, তখন আরাধ্যা খুব ছোটো, আপনারা যদি তাড়াতাড়ি ছাড়েন তাহলে আমি একটু নাতনির সাথে খেলা করতে পারি, সকাল থেকে এখানে আছি, এটা দিয়ে স্টার্ট। সবাইকে নিজের মতন করে নিল। তারপর হচ্ছে বাংলা থেকে কে আছে, আমি বাংলার জামাই, জানে তো ওরা, জানে তো, মানে আমরা মানে স্টান, যে অত বড় স্টার, তার কোনো রকম ফর্মালিটিস নেই, কিচ্ছু নেই, এসে একদম জাস্ট প্লিজ করা, তাড়াতাড়ি ছাড়ুন, আমি নাতনির সাথে খেলবো, যে মানে চিরকালীন আমরা যে দাদুদের দেখি আর কি,
এবং ওনার ক্ষেত্রে যে যারা যদি কেউ এসে আমাকে সঠিক কোয়েশ্চেনটা মানে ভয়ে ভয়ে থাকে বা কি প্রশ্ন করবো আর উনি কি বলবেন বা কি ভাববেন, তাহলে তো সঠিক কাজটা হবে না। উনি নিজের মতন করে একটা ফ্যামিলি তৈরি করে নিলেন। হ্যাঁ, এবং অদ্ভুত যে টেবিলে বসে কথা বলছেন, আমরা নিজেরাই হয়তো মানে আমরা কোথাও একটা কফি খেতে গেলেও খুব ভাবি যে ফর্মাল কথা বলতে হবে, তারপরে বিভিন্ন এটিকেট নিয়ে আমরা চিন্তিত থাকি, ডান হাতে ধরবো না বাঁ হাতে ধরবো চামচ, বা ওনার একদমই আমি সেগুলো দেখিনি। এবং উনি খুব সুন্দর কথাবার্তা বলেন আর যে সেদিন সব কথাই ছিল হচ্ছে কনবানাগা করবতী রিলেটেড। তো সেই সমস্ত কথা হলো মিনিট 25 প্রেস মিটটা ছিল, তারপরে উনি কিন্তু ওখানে খেলেন না, ওটা একদম পাশেই বাড়ি। তো উনি বেরিয়ে গেলেন এবং বললেন যে পরে আবার কখনো দেখা হবে, তখন একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে। আর আমি তো বাংলার লোক আছি। এই যে অনুভূতিটা, ধরুন এটা তো সবার জীবনে আসে না, আপনার জীবনে এসছে বিকজ ইউ হ্যাভ টেকেন দ্যাট রিস্ক। লোকের সাথে অশান্তি করে, ঝগড়া করে, নিজেকে স্যাগ্রিগেট করে, স্যাক্রিফাইস করেও, তার জন্যই আপনি লাকি, তার জন্যই হয়তো আপনি দুর্গা। এরপরে হলো মানে সাংবাদিকতার পর রাইটিং, লেখালেখির জগৎ। এই জগতের কি আপনার জীবনের যে নানা রকম ধাপ এক্সপিরিয়েন্সগুলো পেয়েছেন, সেখান থেকে কি সেগুলো লেখার মাধ্যমে বেরোতে শুরু করলো, না একদম ফর্মালি আপনি ভাবলেন যে এবার আমি লিখবো? না, আমি অনেক ক্লাস 8-9 থেকে মোটামুটি লিখি। আর 2005 ছোটবেলার একটা শখ। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি লিখি। আর 2005 সালে আমার দেশ পত্রিকায় প্রথম কবিতা বেরোয়। তো তখন আমার একটু কনফিডেন্স হয়, তখন আমি কলেজ শেষ করেছি সবে, এমএতে ভর্তি হয়েছি। তো সেই কনফিডেন্সের পর আমার 2009 সালে প্রথম বই বেরোয় সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রকাশনা থেকে, কৃত্তিবাস থেকে। আর তারপরে বইটি বেরোয় আনন্দ পাবলিশার্স থেকে 2011 সালে। তো এই সময় এরপরে আমি তখন থেকে কবিতাই বেশি লিখতাম। তো 2014-15 পর থেকে আমি ফিকশন লেখা শুরু করি। এবং যেটা আমি দুর্গা সম্মানে বলেছিলাম যে সেটা হচ্ছে যে আমি ওই প্রধানমন্ত্রীর মন কি বাত যে যতগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে, আমি প্রথম 100টা এপিসোড বাংলায় করেছি। এ দেখুন, এই যে উনি ছক ভেঙে স্টেবল সরকারি চাকরি বা জগৎ থেকে এই রিস্কগুলো নিতে পেরেছিলেন বলে উনি জীবনে এমন কিছু অ্যাচিভমেন্ট করেছেন যেগুলো হয়তো আমরা সবাই করে উঠতে পারি না। তো এই লেখাটার কিরকম এক্সপিরিয়েন্স ছিল, মন কি বাতের এই যে অনুবাদ করা বা এই লেখাগুলো? মন কি বাতের যে 100টা প্রথম যে 100টা অনুবাদ আমি করি 100টা এপিসোডের, সেটাতে এটা হচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্টের আন্ডারে হয়, দিল্লিতে অফিস। প্রথমে আমাকে যখন জানানো হয় তখন আমি খুবই মানে কাকতালীয়ভাবে দিল্লিতেই ছিলাম, দিল্লি প্রেস ক্লাবে। হ্যাঁ, এবং তখন কোর্টসুলে যখন এসছে তখন আমি দিল্লিতে দুর্গাপুজোর সময়। তো তখন এবং খুব তাড়া ছিল এই প্রজেক্টটার। তো এইটা হচ্ছে দুর্গাপুজোর সময় ছিল অক্টোবর মাস। আমাদের প্রথমে ছিল হচ্ছে পুরো প্রজেক্টটা শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। তারপর কিছুদিন বাদে জানা গেল যে একসঙ্গে একটা রিলিজ হবে, সেই জন্য গোটা বিষয়টা 45 দিনের মধ্যে, 1 মাস 15 দিনের মধ্যে করতে হবে। এবং তখন আমার মনে আছে যে আমি সারাদিন কাজ করতাম, মানে ঘুম থেকে ভোরবেলা 4টের সময় উঠে খানিকক্ষণ করতাম, তারপরে এই করতাম করে আমি কিন্তু ওটা সাবমিট করি। এবং ওখানে তারপরে বহু লোক আমার সঙ্গে দেখা করতে এসেছেন। এনবিটির আমাদের তো ওয়ার্কশপ হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি কোলাবোরেশনেই গত বছর হয়েছে, সেখানে আমি জাপানি রূপকথা বাচ্চাদের বই অনুবাদ করেছি বেশ 5-6টা। আমাদের উৎপল দত্ত, ওনার যে মেয়ে বিষ্ণুপ্রিয়া দত্ত, তার ছেলের নাম ছিল নোয়েল। সে অটিস্টিক বাচ্চা ছিল, সে চলে গেছে, এখন আর আমাদের মধ্যে নেই, ও মারা গেছে। তো বিষ্ণুপ্রিয়া দত্তের স্বামী একটি বই তাকে নিয়ে লেখেন, আই হ্যাভ অটিজম বলে। সেই বইটি আমি বাংলায় অনুবাদ করেছি এই 1 মাসের মানে দিন 15-র মধ্যেই সেটা বাংলায় বেরিয়েছে একটা বাংলা প্রকাশনা থেকে, খুবই বিখ্যাত প্রকাশনা থেকে। সেই বইটির নাম দিয়েছিলাম আমি নোয়েলিজম আর কি। তো সেই বইটা অনুবাদ করতে গিয়ে মানে তখন আমার প্রথমবার খুব কষ্ট হলো যে এরকম একটা শিশু সে পৃথিবী থেকে চলে গেছে। এবং আমি কাজ করতে করতে এত ইনভলভ হয়ে যাই যে আমি উঠে উঠে দাঁড়িয়ে থাকতাম বাইরে গিয়ে, যে কোনো দিন তো দেখাও হবে না তার সাথে। তার বাবার সাথে আমার পরে দেখা হয়েছে এবং আমি পাবলিশারকে ফোন করে যেগুলো অত মানে বাকি যে কাজগুলো করেছি এতটা তো ইমোশনাল কিছু না। তার মধ্যে উৎপল দত্ত, যার নাতির জন্মদিনে আমরা কি করি, শাঁখ বাজাই, তিনি বেটোভেন বাজিয়ে তাকে ওয়েলকাম করেছিলেন। তো পরিবারটি প্রায় প্রচণ্ড সবাই ভেঙে পড়ে যখন ওরা বুঝতে পারেন যে বাচ্চাটির অটিজম আছে। তো সেই বইটা অনুবাদ করা আমার কাছে একটা খুব বড় অভিজ্ঞতা আর কি।
যে এবং তার সবচেয়ে বড় কথা এটা যে কেবল একজন বাবার দুঃখের কথা তা নয়, এতে প্রচুর প্রচুর হেল্পফুল সাজেশন আছে এবং বিভিন্ন জায়গার কথা আছে। ওরা জাপানে গেছেন, এই যে উপলব্ধিগুলো ওনারা শেয়ার করেছে। যে জাপানে গেছেন, সেখানে গিয়ে যে যাদের আছে, যার বাচ্চা ভেঙে না পড়ে এই কাজগুলো করা যায়, সেটার একটা দুর্ধর্ষ আউটলাইন। তারই একটা মানে উদাহরণ হচ্ছে এই অপরচুনিটি ক্যাফেটা। হ্যাঁ হ্যাঁ, এটাও সেটাই, ওই জন্য আমি বললাম এদের সাথে যখন আপনি মিশবেন, কথা বলবেন, আপনি ফারাক পাবেন না। যদি কেউ এসে আপনাকে খাবার সার্ভ করছে বা দিয়ে যাচ্ছে, আপনাকে না বললে আপনি কিন্তু বুঝতে পারবেন না। না, একদমই নয়। এটা আমাদের মেন্টাল একটা, ওটা আমাদের আসলে ওই যে একটা কন্ডিশনিং আর কি, আমরা ওইভাবে বড় হয়েছে। যে যেমন অনেক সময় বলে এ ছেলে, ও মেয়ে, ফর্সা, কালো, এই যে সমস্ত, এগুলো তো সবই একটা সামাজিক সোশ্যাল কন্ডিশনিং। তো আমারও মনে হয় সেটা ওই রকম। তো এই কাজগুলো করতে এসে আমি তো মানে বিভিন্ন রকমের কাজকর্ম করি। আসলে এই ব্যারিয়ারগুলো আমাদের জীবনে আসবে, আমাদেরকে এগুলো ভাঙতে হবে। হ্যাঁ, এবং সেটা কি করে ভাঙবো? কোনো আন্দোলন নয়, আমার কাছে কি বলুন তো, কাজ। আমারও কাছে তাই, রেজাল্ট, আমার ধর্ম হচ্ছে আমার কাজ। রেজাল্ট আমাকে আমার, আপনি লেখেন, আপনি লেখার মাধ্যমে, আমি শ্যুট করি বা যাই করি, কন্টেন্ট বানাই, একদম কন্টেন্টের মাধ্যমে যদি আমরা সবাই একত্রভাবে এই জিনিসগুলো ভাবি না, একটা পজিটিভ এনার্জি গেইন হবে এবং এই পজিটিভ জিনিসটাকে স্প্রেড আপ করুন, তাহলে কিন্তু সমাজ শোধরানোর একটা সুযোগ হবে। তো আজকের এপিসোডটা হয়তো এখানেই শেষ করব, কিন্তু এটা কিন্তু শেষ বলতে মানে আমরা এক্সটেনশন করব, বিকজ আমাদের কাজটা কিন্তু শুরু হলো। আমাদের আরও ভালো ভালো কাজ করতে হবে, যাতে সমাজকে আমরা আমাদের রেজাল্টের মাধ্যমে একটা রিফ্লেকশন দেখাতে পারি, যে দেখো এইটা এই করলে এটা ভালো হতে পারে, দেখাতে পারি। ও আমরা হয়তো চেঞ্জ শোধরাতে পারলাম না, কিন্তু একটা উদাহরণ দিতে পারি, ইট ক্যান বি ডান, এটা করলে এটা ভালো উপকারিতা হতে পারে। আর কাজের কোনো বিকল্প না, আমি চাইবো যে এপিসোডটা শেষ করার আগে এই যারা দেখছেন কোনো যদি মেসেজ দিতে চান একটু যদি দেন। যেটা একই কথা, সেটা হচ্ছে যে কাজের কোনো বিকল্প নেই। আমি মনে করি কাজই হচ্ছে আমাদের প্রথম ধর্ম। সে আমি যে কাজই করি এবং সেই কাজটা যদি আমি মন দিয়ে করতে চাই, আমার মনে হয় আমি যতদূর করতে যেতে চাইবো সেই কাজটার মধ্যে দিয়ে আমি পারবো। কারণ আমি যদি পেরে থাকি, অনেক মানুষ পারবেন, প্রায় সবাই পারবেন বলা যায়। তো আমরা যদি সবাই একত্রভাবে পজিটিভ এনার্জিকে গেইন করে সবাই এগোনোর চেষ্টা করি, সাকসেস স্টোরি তৈরি হবে। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্যে দুর্গাকে। আমার দুর্গা, সেটাই আমি পোর্ট্রেট করি এবং এরম অনেক দুর্গাকেই আমি এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, তাদের স্টোরি টেলিং আগামী দিন নিয়ে আসবো আপনাদের কাছে। সবার থেকে কিছু না কিছু জীবনে লেসন শেখার আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস এপিসোড। লেটস টকের এপিসোড দেখতে থাকুন। অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো জিনিসকে স্প্রেড করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল।